আগের দিনকে আমরা কি করেছিলাম, অবস্ট্রাটিক্সটা পুরো আলোচনা করেছিলাম, তাই তো? আর আজকে বলেছিলাম আমরা গাইনিটা নিয়ে একটু আলোচনা করব। তোমাদের কবে পরীক্ষা বলেছে? 20 তারিখ। আজকে কত তারিখ? 21 তারিখ। আর 1 মাস, তাই তো? তার মধ্যে কটা রবিবার পাবো? 4টে। 4 নম্বরটাই ও 4 নম্বরটাই পরীক্ষা পাবো, 3টে পাবো। আচ্ছা, তোমাদের এইটাতে কি কি সাবজেক্ট হবে পরীক্ষা? এটা গাইনি অফ সার্জারি মেডিসিন, সার্জারি, মেডিসিন, গাইনি, অফ, তাই তো? টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে। হ্যাঁ 50 করে, তাই তো? হ্যাঁ, তার মধ্যে তোমার সার্জারি আর এগুলো স্যার এদের 20 জুলাই পরীক্ষা, শুনেছি আর ওদের পরে 13 জুলাই। তো গাইনি মোটামুটি তোমাদের নোট দিয়ে দিচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ, অফসেরও নোট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো নোটগুলো মুখস্থ করেছো? হ্যাঁ, ওইগুলো তো পড়তে হবে, মেন তো তোমার পরীক্ষায় পাস করতে হবে, ঠিক আছে? আর কিছুটা সাবজেক্টটা সম্বন্ধে জানতে হবে, ঠিক আছে? গাইনি অ্যাকচুয়ালি গাইনি জানতে গেলে পরে আমাকে বেসিক্যালি আমাকে প্রথমে কি জানতে হবে না, যে জায়গাটা নিয়ে এটার আলোচনা, সেই জায়গাটা কোন জায়গাটা নিয়ে এটা আলোচনা না, ফিমেল ইন্টারনাল জেনিটাল পার্ট, ম্যাক্সিমামটাই আছে ফিমেল ইন্টারনাল জেনিটাল। এবার আমরা এইটার অ্যানাটমিতে কিছুটা পড়ে এসেছিলাম, তাই তো? তো সেখানে আমাদের আগের ফিজিওলজিক্যালি এই পার্টগুলো স্বাভাবিক ক্রিয়াকর্মগুলো জানতাম। গাইনি কি বলছে না, এই সমস্ত জায়গাগুলোতে যে সমস্ত অ্যাবনর্মালিটি গুলো আমরা দেখতে পাই সেগুলোকেই একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে গাইনোকোলজি, বুঝতে পেরেছো? তো সেই জন্য আমাদের যে মেন যে জায়গাটা সেটা কি জিনিস না, ফিমেল ইন্টারনাল জেনিটাল ট্রাক্ট, এটাই। আচ্ছা, ফিমেল ইন্টারনাল জেনিটাল সিস্টেম, সেই সিস্টেমের মধ্যমণি কি হচ্ছে? ইউটেরাস। ভেরি গুড, তার মধ্যমণি হচ্ছে ইউটেরাস। এটা একটা হলো মাসকুলার অর্গান। হলো বলতে ভেতরে যেহেতু গ্যাপ আছে, ফাঁকা, তাকে বলি আমরা হলো অর্গান। যে অর্গানগুলোর ভেতরগুলো ফাঁপা তাকে বলি আমরা হলো অর্গান। যে একটা হলো অর্গানের উদাহরণ দাও। ইউরিনারি ব্লাডার, ভেরি গুড, ইউরিনারি ব্লাডার, ফুসফুস, হার্ট, স্টোমাক, হার্ট, তাই? They are the hollow organ, মানে এদের মাঝে ফাঁকা। যেটা ইউটেরাসটা একটা hollow organ, যেটার ভেতরে তোমার ইউটেরাসটা অ্যাকচুয়ালি এরকম ভাবে যদি আমরা ট্রাইগনটা এইখানের সঙ্গে দুটো নল কানেক্ট আছে। এদিকেও একটা আছে, আর এইখানে একটা লিগামেন্টের সঙ্গে এরকম একটা গোল অর্গান আছে। আর এইদিকে এটার সঙ্গে আর একটা ফাইব্রো
মাসকুলার ইলাস্টিক একটা নন আর তার একটা ওপেনিং। তার মানে এইটাকে বলছি আমরা ইউটেরাস। এবার একটা ইউটেরাস একটা হলো মাসকুলার অর্গান। এবার এর ডাইমেনশনটা কি আছে, মানে সাইজটা কি আছে ইউটেরাসের? লম্বা, চওড়া, আর হচ্ছে লম্বা কি বলে লেন্থ, ব্রেথ, আর হচ্ছে থিকনেস, তাই তো? লেন্থ কত ইউটেরাসটার? ঠিক আছে, এটাকে তুমি ইঞ্চিতে করবে। কখনো হয় প্রতিটা ইন্ডিভিজুয়াল আলাদা, কারো মিলবে, তাহলে আমাদের একটা অ্যাভারেজ টানতে হবে। তুমি তোমার এটা কোনো পাশে উনারটা কোনো, পাশে উনারটা কোনো, উনারটা কোনো, কেউ কি 72 পাবে বলে মনে হয়? যে আমরা কি বলি পালসের 72 পার মিনিট অ্যাভারেজ, অ্যাভারেজ কথাটা এটা অ্যাভারেজ, এটা ধরে অ্যাভারেজ। প্রতিটা ইন্ডিভিজুয়াল আলাদা, প্রতিটা মুভমেন্টে আলাদা হয় এগুলো, শুধু ইন্ডিভিজুয়ালে না। আমি এখন এখানে যে কেউ আমাকে হয়তো রাগ করে একটা ফোন করলো বা কোনো একটা এ করলো, আমি তখন তাতে আমি ইনভলভ হয়ে গেলাম, আমার পালসে ঢুল করে বেড়ে গেল। বা আমি দৌড়ে একটুখানি এখানটা গেলাম, কে পড়ে গেল দেখি দেখি পালসে ঢুল করে বেড়ে গেল। এগুলোর কোনো স্থিরতা নেই, ঠিক আছে? তবে আমাদের তো একটা হিসাবে চলতে হবে, সেই হিসাব অনুযায়ী এইটা 3 ইঞ্চি লম্বা, 2 ইঞ্চি চওড়া, 1 ইঞ্চি থিকনেস। বুঝতে পেরেছো? এটা মনে রাখার জন্য এর আর এর ডাইমেনশন 3 into 2 into 1, বাট এটা হচ্ছে সিএম। দেখো মনে রাখার উপায় হয়, আমরা তো কনস্ট্যান্ট ভুলে যাওয়াটাই আমাদের স্বভাব। কিন্তু আমাদের এমন কিছু কিছু অ্যাঙ্গেল, কিছু কিছু জিনিস রাখতে হয়। 3, 2, 1, 3, 2, 1 আমরা মনে রাখতে পারি ইজিলি। এবার 3, 2, 1 দেখো ইউটেরাসেও 3, 2, 1 আছে, ওভারিতেও 3, 2, 1 আছে ডাইমেনশন। তো ইউটেরাসের ডাইমেনশনে 3, 2, 1 এখানে আমরা ইঞ্চি করে দেবো, এটা সেন্টিমিটার, ওভারিতে এটা সেন্টিমিটার করে মিলে যাবে। বুঝতে পেরেছো? একটা ইউটেরাসের কটা অংশ, এটা গেল ডাইমেনশন। মানে একটা ইউটেরাসের মধ্যে আমি যখন জ্ঞান লাভ করতে চাইছি, প্রথমে আমি জানলাম ইউটেরাসটা এটা হচ্ছে অ্যাডাল্ট ইউটেরাস। হ্যাঁ, অ্যাডাল্ট ইউটেরাসের সাইজ হচ্ছে 3 ইঞ্চি, এদিকে ওয়াইড হচ্ছে তোমার 2 ইঞ্চি চওড়া, লম্বাই হচ্ছে 3 ইঞ্চি, আর সামনে পিছনে থিকনেস হচ্ছে 1 ইঞ্চি। এই হচ্ছে ইউটেরাসের সাইজ। ইউটেরাসের ওজন কত? একটা নন প্রেগনেন্ট অ্যাডাল্ট ইউটেরাসের ওজন তোমার 50 থেকে 60 গ্রাম, 60 গ্রাম, 50 থেকে 60 গ্রাম হচ্ছে একটা ইউটেরাসের ওজন। প্রেগনেন্সি অবস্থায় এই ইউটেরাসের ওজন এবং সাইজ দুটোই বৃদ্ধি পায় প্রেগনেন্ট অবস্থায়। একদম একটা টার্ম, একটা ইউটেরাস ওজন বেড়ে প্রায় 900 থেকে 1 কিলো ওজন হয়। এক টার্ম মানে 9 মাস 7 দিনের পরে, মানে 280 দিন পরে একটা ইউটেরাস যখন টার্ম, মানে কি যখন পরিপক্ক হয়ে যাচ্ছে বাচ্চাটা, তখন তাকে হচ্ছে এক টার্ম, মানে এইবার এটা বেরিয়ে আসে, আর ও পেটের মধ্যে থাকবে না, মানে ইউটেরাসের মধ্যে থাকবে না, সেই অবস্থাটাকে হচ্ছে এক টার্ম। এক টার্মে ইউটেরাসের ওজন হয় 900 থেকে 1 কিলো। কতটা বাড়ে বুঝলেন? কিন্তু একটা নন প্রেগনেন্ট অ্যাডাল্ট ইউটেরাসের ওজন প্রায় তোমার 50 থেকে 60 গ্রাম মাত্র। ঠিক আছে, তাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং থিকনেস দেয়া গেল। এইবার ধরো ইউটেরাসটার পার্টস কি কি আছে।
এই হচ্ছে মাসকুলার এই যে অংশটা, একে বলছি আমরা ফান্ডাস। FUNDUS, ফান্ডাস। এই যে এই অংশটাকে বলছি ফান্ডাস। এইটাকে এখান থেকে এই অবধি অংশটাকে বলছি বডি, আর এইখান থেকে এই অংশটাকে বলছি সার্ভিক্স। এই সার্ভিক্সের দেখো কিছুটা অংশ ভ্যাজাইনার মধ্যে ঢুকে আছে, আর কিছুটা অংশ ভ্যাজাইনার থেকে উপরে আছে। এই উপরের অংশটাকে বলছি আমরা সুপ্রা ভ্যাজাইনাল পোর্শন অফ দ্য সার্ভিক্স, আর এই ভ্যাজাইনার মধ্যে যেটা ঢুকে আছে তাকে বলছি ভ্যাজাইনাল পোর্শন অফ দ্য সার্ভিক্স। তাহলে সার্ভিক্সটার আবার দুটো অংশ, একটা হচ্ছে সুপ্রা ভ্যাজাইনাল পোর্শন, একটা হচ্ছে ভ্যাজাইনাল পোর্শন। বুঝা গেল? এগুলো কিন্তু মুখস্থ করার কিছু নেই, এগুলো হচ্ছে এইভাবে মনে রাখতে হবে, কারণ মুখস্থ করে আমরা মনে রাখতে পারি না কখনো। তো তার মানে একটা ইন্টারেস্টেড তিনটে পার্ট, ফান্ডাস, বডি, সার্ভিক্স। সার্ভিক্সের আবার দুটো পার্ট, সুপ্রা ভ্যাজাইনাল পোর্শন আর ভ্যাজাইনাল পোর্শন। আরামসে মনে থাকবে এগুলো। এইটার ভেতরে একটা অংশ থাকে, তাকে বলছি আমরা এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়ামটারই পারাকমা করতে থাকে। বুঝতে পেরেছো? কেন পারাকমা করতে থাকে সেটা আমরা যখন ফিজিওলজি অফ মেনস্ট্রুয়েশন করবো তখন ফিজিওলজি অফ মেনস্ট্রুয়েশন। এরপরে যে অংশটা আসছে সেটা হচ্ছে ওভারি। ওভারি কি না দুটো আমাদের ফিমেল গোনাড, মেল গোনাড কি টেস্টিস, ফিমেল গোনাড কি ওভারি। গোনাড বলেছি, ঠিক আছে? ওভাম যে বললো সেটা কি বলি আমরা? গ্যামেট। ওভামটাকে বলি আমরা গ্যামেট, ফিমেল গ্যামেট। ওভাম, মেল গ্যামেট হচ্ছে স্পার্ম বা স্পার্মাটোজোয়া, ঠিক আছে? কিন্তু গোনাড যখন বলবো বলবো ফিমেল গোনাড হচ্ছে ওভারি আর মেল গোনাড হচ্ছে টেস্টিস, ঠিক আছে? হ্যাঁ, গোনাড আর গ্যামেটের মধ্যে আমরা পার্থক্য বুঝে গেলাম। এইবার এই এটা দুখানা, এটা যেমন একটা গোনাড জিওএনএডি, গোনাড জিওএনএডি, জিওএনএডি গোনাড। গোনাড নাম তো শুনুন, গোনাড হচ্ছে ওভাম, তাই তো? না, গোনাড হচ্ছে ওভারি। গোনাড হচ্ছে ওভারি আর টেস্টিস। ফিমেল গোনাড হচ্ছে ওভারি, মেল গোনাড হচ্ছে টেস্টিস। আর জিএমএটি গ্যামেট, জিএমএটি গ্যামেট। গ্যামেটের মধ্যে হচ্ছে ওভিইউএম ওভাম আর SPERM স্পার্ম। ওভাম হচ্ছে ফিমেল গ্যামেট আর এই আর মেল গ্যামেট হচ্ছে স্পার্ম। এই দুটোর মিলনে তৈরি হয় জাইগোট, কোন একটা কনসেপ্ট যেটা কিনা এই ইউটেরাসের মধ্যে পালিত হয়। আগের দিন বলেছি ওটা অবস্টেটিক্সের ব্যাপার, ঠিক আছে? আমরা আজকে গাইনোকোলজি নিয়ে আলোচনা করব, ওই জন্য এই জায়গাটা আগে বোঝার চেষ্টা করছি। এবার ওভারি ডাইমেনশনে যখন যাবেন বলবেন যে ওভারির দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার, থিকনেস হচ্ছে 1 সেন্টিমিটার। এই 2, 3, 1 দিয়ে মনে রাখবেন দুটো, ঠিক আছে? এইবার একটা ওভারি এরা কি করে না, ওভারি দুটো কাজ, ওভারি দুটো কাজ, একটা হচ্ছে এন্ডোক্রাইন কাজ আর একটা হচ্ছে এক্সোক্রাইন কাজ। এক্সোক্রাইন মানে হচ্ছে যেটা এন্ডোক্রাইনের সঙ্গে রিলেটেড নয়, যেমন হচ্ছে ফর্মেশন অফ দ্য ওভাম, ওজেনেসিসের মাধ্যমে একটা ওভাম প্রতিটা সাইকেলে তৈরি করাই হচ্ছে তোমার ওভারির কাজ। এর সঙ্গে কিছু হরমোনও সিক্রেট করে ওভারি, যেমন ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন।
ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন, এই দুটো ফিমেল হরমোন মেনলি এরা সিক্রেট করে এই ওভারি। ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমার এই হচ্ছে ওভারি সম্বন্ধে আইডিয়া। এর হচ্ছে ওজন হচ্ছে ধরো 5 থেকে 10 গ্রাম, 5 থেকে 10 গ্রাম হচ্ছে ওজন। ঠিক আছে, এর অ্যাকচুয়ালি ফিজিওলজি কি না, এটাকে যদি আমরা ক্রস সেকশন করি, বাইরের দিকে একটা তোমার সেল লেয়ার থাকে, ক্লিনিক্যাল ইউনিয়ন জার্মিনাল এপিথেলিয়াম, এগুলো মেনলি একটা লেয়ার। এই জার্মিনাল এপিথেলিয়াম গুলো থেকে তোমার কিছু ফলিকল সৃষ্টি হয়, তাকে বলি আমরা প্রাইমোর্ডিয়াল ফলিকল। এই প্রাইমোর্ডিয়াল ফলিকল গুলো পিটুইটারি থেকে একটা হরমোন এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন, তার ইনফ্লুয়েন্সে একখানা বড় হতে থাকে, বড় হয়ে ম্যাচিওর হয়ে বাস্ট করে একটা ওভাম সৃষ্টি করে। এবার এই যে বাস্ট হয়ে গেলে যে খোলটা একটা গ্ল্যান্ডে পরিণত হয়, পাতলিউটিয়াম, দ্যাট ইজ কল্ড কর্পাস লুটিয়াম। এটা আস্তে আস্তে ডিজেনারেট করে ওই প্রাইমারি ইউসাইট, সেকেন্ডারি ইউসাইট, তারপর অ্যান্ট্রামের মাধ্যমে ওভামটাকে সিক্রেশন করে। এবার এইখানে যে এইটা যে তৈরি হচ্ছে, এখানে যে এটা বড় হচ্ছে, ঠিক আছে, এর মধ্যে ওই জেনেসিস পদ্ধতিটা ঘটতে ঘটতে তোমার একটা ওভামের সৃষ্টি হবে, সেই ওভামটা বাস্ট হয়ে বাইরে বেরিয়ে আসে। এই যে পদ্ধতিতে ওভামটা বাস্ট হয়ে ওভারি থেকে বেরিয়ে আসে, সেই পদ্ধতিটাকে কি বলি আমরা? ওভলিউশন। এই ওভলিউশন হওয়ার পরে এটা বেরিয়ে চলে এলো, যে বেরিয়ে চলে এলো এখানে, তখন এই যে তোমার ফিঙ্গার লাইক যে প্রজেকশন তাকে বলে ফিম্ব্রিয়া, তার মধ্যে একটা ফিম্ব্রিয়া বড় হয়, তাকে বলে ওভারিয়ান ফিম্ব্রিয়া। বুঝতে পেরেছ? এই যে ওভারির সঙ্গে লেগে থাকে, এদের অ্যাক্টিভিটির জন্য এই যে ওপেনিংটা দেখছো, এই ওপেনিংটার নাম কি বলেছিলাম? পেলভিক অস্টিয়াম। এই যে বেরোলো এটা, এই পেলভিক অস্টিয়ামকে ঢুকে এই সবচেয়ে চওড়া অংশ যেটা অ্যাম্পুলা, এই অ্যাম্পুলার মধ্যে রেস্ট করে। ঠিক আছে, এইটা বলতে গেলে পরে এই হচ্ছে তোমার এর ফিজিওলজি। এইবার হচ্ছে কি, এই যে এইখানে যে এই যে গ্ল্যান্ডটা হলো, এটাকে বলছে আমরা কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়াম কি করে না, তোমার হরমোন সিক্রেট করে, মেনলি বেশি পরিমাণে প্রোজেস্টেরন, খুব কম পরিমাণে ইস্ট্রোজেন। এখানকার এই যে এন্ডোমেট্রিয়ামটাকে এরা পরিপুষ্ট করে মানে এই এন্ডোমেট্রিয়ামের মধ্যে এরা খাদ্য, অক্সিজেন, ব্লাড, এই সমস্ত গ্লাইকোজেন এইসব তোমার সঞ্চয় করে। তার জন্য কি এন্ডোমেট্রিয়ামটা থিকনেসটা 1 মিলিমিটার জেনারেল থিকনেস, এখান থেকে বড় হতে যায় 4 to 5 মিলিমিটার অব্দি ওরা মোটা হয়ে যায়। ঠিক আছে, কেন না, ফর দ্য রিসেপশন অফ দ্য গেস্টকে রিসেপশন করবে বলেই ওরা তৈরি হতে থাকে। গেস্ট আসুক চাই না আসুক, ওরা কিন্তু প্রতি মাসে তৈরি হতে থাকে, রেডি হতে থাকে। এবার গেস্ট বলতে এইখানে এই যে ওভামটা রেস্ট করছে এখানে, এরা মাত্র 48 ঘন্টা বেঁচে থাকবে। এই 48 ঘন্টার মধ্যে এখানে যদি কোনো স্পার্ম এসে পৌঁছায়, তবে এদের মধ্যে মিলন হবে, হয়ে ওখানে জাইগোট তৈরি হবে, দ্যাট ইজ দ্য গেস্ট। ওই জাইগোট এবার তো বিগিনিং অফ লাইফ, ওই জাইগোট এবার কোথায় এ হবে, এইখানে মানুষ হবে, এইখানে থাকবে, খাবে, বড় হবে, তার জন্যই এরা তৈরি হচ্ছে। এবং এই যে তৈরি হওয়ার পেছনে কি কারণ না, তৈরি হওয়ার পেছনে মেন হচ্ছে কারণ হচ্ছে দুটো হরমোন, ইস্ট্রোজেন। তার কোথা থেকে আসছে না, যখন এখান থেকে পিটুইটারি থেকে তোমার এফএসএইচ ক্ষরণ করছে, করে এখানে জার্মিনাল এপিথেলিয়াম গুলো থেকে একটা মানে যে প্রাইমোর্ডিয়াল ফলিকল তৈরি হচ্ছিল অনেকগুলো, গোটা 25,
সেখান থেকে একখানা ফলিকল ইনফ্লুয়েন্স নিয়ে বড় হতে থাকবে, বড় হয়ে ম্যাচিওর হবে। যখন এরা বড় হচ্ছে তখন এদের ওয়াল থেকে ইস্ট্রোজেন বলে ইস্ট্রোজেন বলে একটা হরমোন ক্ষরণ করে, আর প্রোজেস্টেরন বলে আর একটা হরমোন ক্ষরণ করে। তার মধ্যে ফার্স্ট হাফে এই যে এখান থেকে যেটা বড় হচ্ছে এটাকে বলি আমরা পলিফারেটিভ ফেজ, পলিফারেশন হয় বলি। এই পলিফারেটিভ ফেজে কার ইনফ্লুয়েন্সে হয় না এফএসএইচ হরমোনটার ইনফ্লুয়েন্সে হয়, ঠিক আছে। এবং এই যখন পলিফারেশন করছে, যত পলিফারেট হচ্ছে তত বেশি পরিমাণে ইস্ট্রোজেন ক্ষরণ করছে, এবং এই ইস্ট্রোজেন এন্ডোমেট্রিয়াম গুলোকে সুগঠিত করছে। এবার এই ইস্ট্রোজেন এরা আসবে কোথা দিয়ে? ফুডলা, কারণ এই তো আলাদা নালী পথ নেই, এন্ডোক্রাইন সিস্টেমটা টোটাল ব্লাডের মাধ্যমে যাবে। তো যখন ব্লাডে যাচ্ছে মানে কি ওই ইস্ট্রোজেন ব্লাড দিয়ে ঘুরছে, তখন পিটুইটারির সামনে দিয়ে যখন এই ব্লাডটা যাচ্ছে ইস্ট্রোজেন তো বেশ অনেকটা হয়ে গেছে, তখন কি করে এই এফএসএইচ ক্ষরণটাকে বন্ধ করে দিয়ে এলএইচ বলে একটা হরমোন সার্চ করে, লিউটিনাইজিং হরমোন। এই লিউটিন এই এফএসএইচ বন্ধ করে দিল, যার ইনফ্লুয়েন্সে বড় হচ্ছিল, আর হঠাৎ করে এফএসএইচ এলএইচ ছেড়ে দিল। এই দুটোর এফেক্টে এই যে ফলিকলটা ম্যাচিওর হয়েছিল এ বাস্ট করে, তাকে বলছি আমরা ওভ্যুলেশন। বুঝতে পারছো? এই ওভ্যুলেশনটি হয়ে গেল, এইটা ঘটে আমাদের যে সাইকেলটা হয় তার 14 দিনের মাথায়। প্রথম দিন থেকে 14 দিন অবধি সময় লেগে গেল এই ওভ্যুলেশন তৈরি হতে, ওভ্যুলেশন হবে। বুঝতে পেরেছো? এটা কি স্যার ন্যাচারাল গ্রাফিয়ান ফলিকল বলে? এই ভেতরে ন্যাচারাল গ্রাফিয়ান ফলিকল ভেতরে ও পাস করে বেরিয়ে এলো, ন্যাচারাল গ্রাফিয়ান ফলিকলই বাস করে, পাস করে বেরিয়ে যে এলো একটা খোল করে রইল। খোলটা তখন এই এলএইচ এর প্রভাবে একটা গ্ল্যান্ডে পরিণত হয়। এই এলএইচ সার্চের পদ্ধতিটাকে বলছে, যখন ছাড়লো আর যার প্রভাবে ওভ্যুলেশনটা হলো, বুঝতে পেরেছো? এবার ওটা তো ঘটে গেল, তারপরে এবার এলএইচ কি করছে? এই খোলটাকে নিয়ে খেলা করছে, খোলটাকে নিয়ে একটা গ্ল্যান্ডে পরিণত করছে, দ্যাট ইজ কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়াম আরো হরমোন ক্ষরণ করতে লাগলো, এটা ম্যাক্সিমাম প্রোজেস্টেরন ক্ষরণ করলো আর অল্প পরিমাণে ইস্ট্রোজেন। এটা উল্টো, বুঝলেন? ফলে এই প্রোজেস্টেরন আরো সিক্রেশন বাড়িয়ে দিল, সেই জন্য এটা করতে সিক্রেটারি ফেজ। সিক্রেশন বাড়িয়ে দেওয়ার জন্য এন্ডোমেট্রিয়াম আরো মোটা হতে লাগলো। এখানে স্পার্ম গেল না, এই মারা পড়ে গেল, তাই তো? তখন এখানে কি হবে? 26 দিনের মাথায় এটা ডিজেনারেট করে যাবে, তখন আর কোন ইস্ট্রোজেনও বেরোচ্ছে না, প্রোজেস্টেরনও বেরোচ্ছে না। তো যার ইনফ্লুয়েন্সে এটা বড় হচ্ছিল, সেই ইনফ্লুয়েন্স যখন পেল না, তখন কি হলো? ভেঙে পড়ল। তখনই ব্লিডিং, ইউট্রাইন ব্লিডিং শুরু হলো, তখনই এটা ভ্যাজাইনা দিয়ে বাইরে বেরিয়ে এলো। দ্যাট ইজ কল্ড মেনস্ট্রুয়েশন। প্রতিটা মহিলার জীবনে একটা টাইমে, অর্থাৎ এভারেজ 13 বছর, মানে ধরে নাও এটা 11 থেকে 16, এই একটা টাইমের মধ্যে যে কোনো একটা সময় জীবনে এই জিনিসটা শুরু হবে। এই ঘটনাটাকে বলছি আমরা এই ঘটনাটাকে বলছি আমরা পিউবার্টি হচ্ছে মানে এই 9 বছর থেকে যতক্ষণ পর্যন্ত এটা প্রিপেয়ার হচ্ছে, এই প্রিপেয়ার পদ্ধতিটা 9 থেকে 16 এর মধ্যে, 9 থেকে 16 মধ্যে প্রিপারেশন হয়, বুঝলে? এই মেনস্ট্রুয়েশন হওয়ার যে প্রিপারেশন, দ্যাট ইজ পিউবার্টি। আর অ্যাডোলেসেন্ট আফটার পিউবার্টি, আর হচ্ছে বিফোর ম্যাচুরেশন, সেক্সুয়াল ম্যাচুরিটি। এই সঙ্গে সঙ্গে পিউবার্টি এলো মানে যে সে বিকাম সেক্সুয়ালি ম্যাচিওর হয়ে গেল, তা কিন্তু নয়। অর্গানগুলো তখনও যথেষ্ট ডেভেলপ করে না। ওই যে অংশটা মানে যা টোটাল টিনেজটা, যে টিনেজটা ধরে
ওই জিনিসগুলো পরিপক্ক হতে থাকে, দ্যাট ইজ কল অ্যাডোলেসেন্ট, মানে প্রায় 13 থেকে 19 টিনেজ কিশোর, টিনেজ 13 থেকে 13, তার আগে তো টিন নেই, 13 to 19 এই করে টিন আছে, এই এজটাকে আমরা বলি টিনেজ, যেহেতু এতে প্রতিটাতে টিন জড়িয়ে আছে। এই টিনেজ মানেই জানবে 13 থেকে 19 বছর। এই বছর, এই সময়ের মধ্যে এই যে পিউবার্টি যে এলো, এইটা সেক্সুয়ালি ম্যাচিওর হতে থাকে। এই ম্যাচুরিটি এবং পিরিয়ডটাকে বলছি আমরা অ্যাডোলেসেন্ট। তার মানে দেখো পিউবার্টি, অ্যাডোলেসেন্ট, মেনার্কি, তিনটের কিন্তু আলাদা আলাদা মিনিং। মেনার্কি হচ্ছে একটা ঘটনা, মেনার্কি একটা ঘটনা যেটা পিউবার্টির এন্ড, বুঝতে পেরেছ? অর্থাৎ প্রথম অভিজ্ঞতা, মেনস্ট্রুয়েশনের যে প্রথম অভিজ্ঞতা নিচ্ছে, দ্যাট ইজ মেনার্কি। এবার এটা কারো 11 বছরে হতে পারে, কারো 13 বছরে হতে পারে, কারো 16 বছরে হতে পারে। 10 বছরের আগে যদি হয়ে যায় তখন তাকে বলছি আমরা প্রিকশাস মেনস্ট্রুয়েশন বা প্রিকশাস পিউবার্টি, বুঝতে পেরেছ? আর যখন তোমার পেছনে হয় 16 বছরের পিছনে, তখন তাকে বলছি আমরা ডিলে মেনস্ট্রুয়েশন, প্রিকশন মেনস্ট্রুয়েশন বা আর্লি মেনস্ট্রুয়েশন আর ডিলে মেনস্ট্রুয়েশন। আর্লি মেনস্ট্রুয়েশন হচ্ছে যখন 10 বছরের পূর্বেই হয়ে যাচ্ছে, 9 বছর 10 বছর, মানে পরিপক্ক, মানে যে এজটা আমরা ধরি তার আগে যখন হলো। এগুলো অ্যাক্সিডেন্টাল কেস, কিছু কিছু ঘটনা ঘটেছে বলে এগুলো বইয়েতে লিপিবদ্ধ হয়েছে, ঠিক আছে? তার মানে আমি এই জায়গাটা ইউটেরাস, ওভারি, ফ্যালোপিয়ান টিউব আর ভ্যাজাইনা, এই চারটে যে ইন্টারনাল জেনিটাল অর্গান আছে, এই অর্গানগুলোর ফিজিওলজিটা মোটামুটি আমরা একটুখানি জানি, তাই তো? এইবার হচ্ছে এই যে মেনস্ট্রুয়েশন শুরু হলো, সেই ঘটনাটাকে বলছি আমরা মেনার্কি। এই মেনার্কি প্রতি 28 দিন অন্তর, মেনার্কি যে শুরু হলো, এইবার প্রতি 28 দিন অন্তর একটা মেয়ের জীবনে 3 থেকে 5 দিন ইউটেরাস থেকে ব্লিডিং হতে থাকে, অর্থাৎ মেনস্ট্রুয়েশন হবে। কতক্ষণ না একটা এজ অবধি গিয়ে হবে, পুরো সারা জীবন ধরে হবে। এই 45 থেকে 50 নাকি? ইয়েস, মানে 42 থেকে 52 বা 50 যাই বল, অ্যাভারেজ 45 ইয়ার্স। তো অ্যাভারেজ এটা ধরা হয়, কিন্তু এই এজের মধ্যেই তো সবাই ধরা পড়ে না, কারো 48-এ হয়, কারো 50-এ হয়, 52-তে 55-তেও হয়েছে, ঠিক আছে? আবার 42-এ কারো বন্ধ হয়ে গেছে, 40-এ বন্ধ হয়ে গেছে। তো এটা ইন্ডিভিজুয়াল মানেই হচ্ছে ফ্ল্যাকচুয়েশন, মানে সেখানে কোনো নির্দিষ্ট ল নেই। তবুও আমাদের যেহেতু এগোতে হবে, সেখানে অ্যাভারেজ এজ আমরা ধরি, দ্যাট ইজ 45 এজ, যেখানে গিয়ে মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়ে যাচ্ছে, এই পয়েন্টটাকে বলছি আমরা মেনোপজ। তার মানে মেনার্কি থেকে মেনোপজ, এই অংশের মধ্যে হচ্ছে রিপ্রোডাক্টিভ লাইফ অফ এ ফিমেল, বোঝা গেল? এইবার গাইনোকোলজি কি আলোচনা করে না, গাইনোকোলজি শুধু অ্যাবনরমালিটি গুলো আলোচনা করে। এই ধরো প্রথম ফিজিওলজি হচ্ছে মেনস্ট্রুয়েশন, মেনস্ট্রুয়েশন নিয়ে কি অ্যাবনরমালিটি আছে, এটাই হচ্ছে প্রথম তোমাদের গাইনোকোলজিক্যাল জানার বিষয়। কি কি অ্যাবনরমালিটি গুলো আছে তোমার মধ্যে দেখবে সুন্দর করে লিখে দেওয়া আছে। প্রথম হচ্ছে এটা যদি না হয়, অ্যাবসেন্স হয়ে যায়, দ্যাট ইজ অ্যামনোরিয়া। তারপরে বলছে এর সঙ্গে যদি খুব যন্ত্রণা হয়, মেনস্ট্রুয়াল পিরিয়ডের সঙ্গে যদি তার খুব পিরিয়ড পেন হয়, তখন তাকে বলছি ডিসমেনোরিয়া। এবার এইটা একটা নির্দিষ্ট সময় ধরে হচ্ছে 3 থেকে 5 দিন, একটা নির্দিষ্ট পরিমাণে হয়, 25 থেকে 35 ml মতো ব্লাড নষ্ট হয় প্রতিটা পিরিয়ডে, আর এটা 3 থেকে 5 দিনের মধ্যে ঘটে। এবার এই ঘটনাটার মধ্যে যদি অ্যাবনরমালিটি আসে, মানে খুব যদি বেশি পরিমাণে ব্লিডিংটা হয়, অনেক সময় ধরে যদি ব্লিডিংটা হয়, তখন সেই কন্ডিশনটাকে মেনোরেজিয়া। ঠিক এইভাবে তোমরা মনে রাখবে জিনিসগুলোকে, যখন আমরা এইভাবে মনে রাখতে পারবো, আমাদের মুখস্থ করতে পারবো। এমনি তো স্যার বায়োলজিক্যাল টার্মে এই মানে নট ইউজ হয় যে কোনো জায়গায়, এই মানে নট ইউজ হয়, যেমন মাইটোসিস, অ্যামাইটোসিস, মাইটোসিস নয়,
সেই রকমই এরাও টেকনিক্যাল ব্যাপারগুলো রয়ে আছে। এবার তার মানে কি আমরা কতগুলো অ্যাবনর্মালিটি জেনে ফেললাম, অ্যামনোরিয়া, তারপরে ডিসমেনোরিয়া, তারপরে মেনোরেজিয়া, ঠিক আছে। এইবার ধরো এটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে হচ্ছে, এই হচ্ছে 0 থেকে 28 দিন, মানে 1 থেকে 28 দিন, এই তো সাইকেল। এই সাইকেলটা মাঝে মানে 1 তারিখ থেকে হচ্ছে ব্লিডিং ফেজ, মানে 1 তারিখ যেটা ধরছি বিগিনিং অফ দ্য মেনস্ট্রুয়েশন, 1 2 3 4 5 ম্যাক্সিমাম এই হচ্ছে ব্লিডিং ফেজ, একদিন রেস্টিং ফেজ, তারপরে হচ্ছে প্রলিফারেটিভ ফেজ, তারপর হচ্ছে সিক্রেটরি ফেজ, তারপরে আবার মেনস্ট্রুয়েশন, ঠিক আছে। এই যে সাইকেলটা, এটাকে বলছে আমরা মেনস্ট্রুয়াল সাইকেল, প্রতি 28 দিন অন্তর ঘটছে। আর এটা সিক্রেটরি ফেজকে ওইখানটাকে রিপেয়ারিং ফেজ অনেক সময় বলা হয়, ওয়ালগুলো এন্ডোমেট্রিয়াম গুলো মানে 1 to 2 days অনলি, মানে ওই কারো 3 দিনে কি বন্ধ হয়ে গেল, চেষ্টা শুরু হয়ে গেল, 5 দিনে বন্ধ হলে চেষ্টা ইভেন অনেক সময় হতে হতে পিছন চেষ্টা শুরু হয়ে যায় আর কি। রিপেয়ার ফেজ, রেস্টিং ফেজ, মানে আবার ঠিক রিপেয়ার। এরপর তার উপরে দাঁড়িয়ে এবার পলিফারেশন হবে, তার উপরে দাঁড়িয়ে সিক্রিশন হবে, আবার ভেঙে পড়বে, আবার রিপেয়ার হবে রেস্টিং ফেজে, আবার পলিফারেশন, আবার সিক্রিশন, আবার এইরকম কন্টিনিউয়াস চলছে, ঠিক আছে। এই চলছে এই যে পিরিয়ডটা, এর মাঝে যদি কোনোভাবে ব্লিডিং হয় তখন সেই কন্ডিশনটাকে বলবো আমরা মেট্রোরেজিয়া, ঠিক আছে। তো এইরকম ঘটনাগুলো ঘটছে। এবার ডিউরেশনটা থেকে 28 দিন, সেটা বেড়ে যেতে পারে, তাকে কি বলি গো, অলিগোমেনোরিয়া। আবার এদিকে পিরিয়ডের টাইমটা এমনির সাথে প্লাস মাইনাস নরমাল যে ডেট এটা আছে, প্লাস মাইনাস তো একটা ডেট ধরা থাকে মেডিকেল সায়েন্সে, 1 to 2 days, 1 to 2 days। মোটামুটি আমরা 30 দিন, 28 দিনের জায়গায় 30 দিন, বা এদিকে 26 দিন, এটা হচ্ছে 26 থেকে 30 দিন হচ্ছে নর্মাল ধরা হবে। 2 দিন এদিক ওদিক হবে, তার বেশি হওয়া উচিত নয়, ঠিক আছে। এবার যদি সেটা 35 দিন পার হয়ে যায়, 36 দিন পার হয়ে যায়, তখন তাকে বলছি আমরা অলিগোমেনোরিয়া। এইবার ধরো প্রতি এতে 3 থেকে 5 দিন হয়, কারো ধরো 1 দিন হয়ে বন্ধ হয়ে গেল, 1.5 দিন হয়ে বন্ধ হয়ে গেল, 25 থেকে 35 ml মতো ব্লাড লস হয়, 10 ml মতো ব্লাড লস হয়ে যায়, এরকম কন্ডিশনকে হাইপোমেনোরিয়া, ঠিক আছে। দেখো আমরা কতগুলো যদি বলে লেখো মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি গুলো লেখো, তখন তোমরা মুখস্থ কেন করবে? এইভাবে এরকম ভাবে লিখতে থাকবে, সাইডে 1 লাইন করে লিখে দিচ্ছি, কত 50 তোমার 200 নাম্বার লিখতে হবে, ভালো করে বুঝবে। তোমার আমি এক কথা তোমার আমাকে শুধু অ্যাটেন্ড করতে হবে, টু দা পয়েন্টে ফটাফট ছেড়ে দিয়ে চলে যেতে হবে, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই একটা কথা শুধু, খুব মেনস্ট্রুয়াল অ্যাবনরমালিটি কি কি আছে, তুমি 1 নম্বর লিখলে অ্যামনোরিয়া, মেনস্ট্রুয়েশন যখন বন্ধ হয়ে যায় তখন অ্যামনোরিয়া বলা হয়। তারপরে হচ্ছে তোমার ডিসমেনোরিয়া, মেনস্ট্রুয়েশন যদি যন্ত্রণা হয় তখন ডিসমেনোরিয়া, ঠিক আছে। মেনোরেজিয়া, যদি মেনস্ট্রুয়েশনটা প্রচুর হয়, 7-8 দিন ধরে হয় বা 80 ml ক্রস করে যায়, তখন তাকে বলছে না মেনোরেজিয়া। মেট্রোরেজিয়া, দুটো পিরিয়ডের মাঝখানে যদি কোনো অন্য ব্লিডিং ফেজ দেখা যায়, তখন তাকে বলছে না মেট্রোরেজিয়া। যদি লেন্থ হচ্ছে 28 দিন, 36 দিন ছাড়িয়ে যায়, তখন তাকে অলিগোমেনোরিয়া। ডিউরেশন হচ্ছে 3 থেকে 5 দিন, সেটা যদি কমে 1 থেকে 1.5 দিন হয়ে যায়, বা পরিমাণ 10 ml 15 ml হয়ে যায়, তখন তাকে বলবো আমরা হাইপোমেনোরিয়া। আর একটা হয় ক্রিপ্টোমেনোরিয়া। ক্রিপ্টো মানে লুকাই, মানে হচ্ছে ভেতরে শুরু হয়ে গেছে কিন্তু কোনোভাবে সেটা বাইরে প্রকাশ পাচ্ছে না, তখন তাকে বলছি আমরা ক্রিপ্টোমেনোরিয়া। ইমপারফোরেটেড হাইমেন যদি থাকে বা কোনো ধরনের এই যে ভ্যাজাইনার মধ্যে যদি কোনো ধরনের কনজেনিটাল কোনো রিস্ক থাকে, বন্ধ করে দিয়েছে, এইখানে একটা মেয়েদের এইখানে একটা পর্দা থাকে, তারপরে হাইমেন একটা কিসেন্ট্রিক গ্যাপ থাকে, অনেক সময় কিসেন্ট্রিক গ্যাপটা থাকে না, পুরো হাইমেন দিয়ে এটা বন্ধ থাকে, এর বন্ধ থাকলে বেরোবে এটা কোথা থেকে,
তখন ভেতরে এবার ইউট্রাস তো ম্যাচিউর হয়ে গেছে, ইউট্রাসের ব্লিডিং শুরু হয়ে গেছে, হচ্ছে হয়ে সব ফ্যাসিলিটি জমা হয়ে যাচ্ছে, ইউট্রাইন ক্যাভিটির মধ্যে জমা হয়ে যাচ্ছে, এদিকে সব ভারী 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 হচ্ছে, অথচ হচ্ছে না। এইরকম মেন্স ভেতরে হচ্ছে অথচ বাইরে বেরিয়ে আসছে না, এইরকম কন্ডিশনকে আমরা বলছি ক্রিপ্টোমেনোপজ। সেটা একবারই হয় স্যার। কি স্যার? ক্রিপ্টোমেনোপজটা একবারই, তারপর তো জানতে পারবো তো সার্জারি বা কিছু করতে হবে। অবশ্যই। সময় লাগবে সেটা বারবার এবার একবারে যদি ধরা পড়ে, একবারে দুবারে হতে পারে, না তিনবার ধরা হতে পড়লে পারে। একবারে হ্যাঁ? একবার না অস্বস্তি হয়তো, অস্বস্তি হওয়ার জন্য সে ডাক্তারখানা যায়, ডাক্তারখানা গেলে এটা তো পরীক্ষা করলেই দেখা যাবে, কোনো ব্যাপার না। প্রচুর অস্বস্তি এবার হয়। কেউ যদি লজ্জায় না যায়, জমিয়ে রাখে, একটা পিরিয়ড হয়ে গেল, দুটো পিরিয়ড হয়ে গেল, এরকম হয়, তিনটে পিরিয়ড হয়ে গেল, এরকম ফুলে যাচ্ছে, এরকম ফুলে যাচ্ছে, চাপ আসছে, যন্ত্রণা হচ্ছে, যখন অস্বস্তি একদম সহনীয় হচ্ছে না, তখন সে তো দৌড়াতেই হবে, কিছু করার কদিন লজ্জা করবে, তাই একসময় তার মাকে বলবে, কি বাবাকে বলবে, কি যাকে পিসিকে বলবে, তারা সব ডাক্তারখানা নিয়ে যাবে, ডাক্তারখানা নিয়ে গেলেই পরিষ্কার করবে, বুঝতে পারলে? এইরকম ভাবেই ঘটে গেল। তো এই গেল তোমাদের শুধু মেনস্ট্রুয়েশন নিয়ে যে সমস্ত তোমার অ্যাবনরমালিটি গুলো আছে সেইগুলো সম্বন্ধে আমরা জেনে গেলাম। মেনস্ট্রুয়েশনটা কি জেনে গেলাম, ফিজিওলজি অফ মেনস্ট্রুয়েশন যদি বলে তবুও তোমরা বলে দিতে পারবে। ফিজিওলজি অফ মেনস্ট্রুয়েশন বলতে কি বুঝি না, মেনস্ট্রুয়েশনের সময় হরমোনাল প্লেগ্রাউন্ডটাকে বলছি আমরা ফিজিওলজি অফ মেনস্ট্রুয়েশন। ঠিক আছে? অর্থাৎ কিভাবে একটা মহিলার মেনস্ট্রুয়েশন হয় এবং তার পেছনে ব্যাকগ্রাউন্ডে কি কি ব্যাপারগুলো ঘটে। তখন বলবে যখন পিউবার্টি বা মেনার্কি আগে আর কি, মেনার্কি হচ্ছে যখন প্রথম দেখলাম তার কিন্তু 28 দিন আগে সাইকেল শুরু হয়ে গেছে, ভালো করে বুঝবে, ভেতরে সাইকেলটা আগে শুরু হয়ে কমপ্লিট হবে তবেই তো মেন্সে বেরোবে। তার মানে এইখানে যে সাইকেলটা যে 4টে ফেজ, হ্যাঁ মেনস্ট্রুয়েশন ফেজ আমরা যে ধরছি, কিন্তু ওইটা কিন্তু অ্যাকচুয়ালি প্রাথমিক ফেজ নয়, পিছন দিক দিয়ে আসছে। তার মানে ওটা তারপরে তো এফএসএইচ কনস্টার হয়ে গেছে 28 দিন আগে থেকে আরম্ভ হয়ে গেছে। ইয়েস, এফএসএইচ চালু হয়ে গেছে 28 দিন আগে, পিটুইটারি কর্মতে শুরু করে দিয়েছে, তার ইনফ্লুয়েন্স ইম্যাচিওর গ্রাভিয়ান ফলিকল গুলো নিয়েছে, নিয়ে ম্যাচিওর হয়েছে, তারপর ওভুলেশন হয়েছে, ওভাম ডিসচার্জ হয়েছে, তারপরে সেটা ফার্টিলাইজ হয়নি, তার ফলে এন্ডোমেট্রিয়াম ভেঙে পড়েছে 28 দিনে, তখন মেনস্ট্রুয়েশন। তার ঘটনা শুরু হয়েছিল 28 দিন আগে। তার মানে আজকে যে মেনস্ট্রুয়েশনটা দেখলাম তার 14 দিন আগে ওভুলেশন হয়েছে, 14 দিন পরে নয়। যে মেনস্ট্রুয়েশন তারিখটা তুমি পাচ্ছ সেই তারিখের 14 দিন আগে ওর ওভুলেশন হয়েছে, বুঝতে পারছো? এটা হচ্ছে অ্যাকুরেট মানে ডেস্টিনেশন কাউন্টিং। আমরা ধরি কি পিরিয়ডের 14 দিন পর, ওটা কিন্তু সবসময় নাও মিলতে পারে, কিন্তু পিরিয়ডের 14 দিন আগে এটা কিন্তু মিলবে, বুঝতে পেরেছো? কারণ ওভুলেশনটা যখন হবে, যদি সেই কনসেপ্ট প্রোডাক্ট অফ কনসেপ্টটা ফার্টিলাইজ না হয় তবে কিন্তু 14 দিনের মাথায় ভেঙে পড়বে, তখনই আমরা মেনস্ট্রুয়েশনটা দেখতে পাই। ঠিক আছে? এই গেল তোমাদের মেনস্ট্রুয়েশন সংক্রান্ত ব্যাপার স্যাপার। ঠিক আছে? এইবার এই ইউটেরাস থেকে অনেক সময় ইউটেরাস থেকে ভ্যাজাইনা থেকে এগিয়ে গিয়ে এক ধরনের তোমার সাদা জলের মতো ডিসচার্জ বেরোতে থাকে, এটাকে বলছি আমরা লিউকোরিয়া। লিউকোরিয়া এটা একটা গাইনোকোলজিক্যাল প্রবলেম মেয়েদের, অর্থাৎ হোয়াইট ডিসচার্জ ফ্রম দ্য ভ্যাজাইনা। লিউকোরিয়ার এক কথায় কি বলি আমরা? হোয়াইট ডিসচার্জ ফ্রম দ্য ভ্যাজাইনা, মেনস্ট্রুয়েশন ব্লাডি ডিসচার্জ। এছাড়াও তোমার কোনো সময় ভ্যাজাইনা দিয়ে হোয়াইট ডিসচার্জ হতে পারে, সেই কন্ডিশনটাকে বলছি আমরা লিউকোরিয়া। ঠিক আছে? এটা একটা তোমার মানে গাইনোকোলজিক্যাল টার্ম। এবার তোমার লিউকোরিয়াটা খুলবে, দেখ খোলো লিউকোরিয়াটা, তোমাদের ব্যাগে নোট দিয়েছে তো? হ্যাঁ, নোটে দেখো লিউকোরিয়া লেখা আছে। বহুত কারণ, অনেক কারণ লিউকোরিয়া, এবং সেই কারণগুলো তোমরা জেনিটাল কারণ হতে পারে, ইনফেক্টিভ কারণ হতে পারে, হ্যাঁ,
তুমি সিস্টেম ধরে ধরে এগুলো হতে পারে। জেনারেল কারণ হতে পারে, যেমন ম্যাল নিউট্রিশন, তারপরে যে ল্যাক অফ ভিটামিন, আয়রন, এই সমস্ত অভাবজনিত হতে পারে, ব্যাড হাইজিনিক সংক্রান্ত হতে পারে। অথবা জেনিটাল সিস্টেমের কোনো রোগ সংক্রান্ত হতে পারে। যখন ফিমেল ইন্টারনাল জেনিটাল সিস্টেমে অবস্থিত ইউটেরাস এবং ভ্যাজাইনা হইতে সাদা স্রাব নির্গত হয়, তখন তাকে ইউটেরিয়া বলা হয়। এক কথায় হোয়াইট ডিসচার্জ ফ্রম ভ্যাজাইনা। ভ্যাজাইনা দিয়েই তো আলটিমেটলি বেরোতে হবে। 4 নম্বর। এর কারণগুলো দেখো কি কি লেখা আছে। Infective cause, ইনফেক্টিভ কজ, Trichomonas infection, gonorrhea, গনোরিয়া, সিফিলিস, T1, parasite 1, non-infective cause genital, polyps, uterine, fibroma, cervical, erosional. দেখো কতগুলো সেক্টর ভাগ করে। প্রথমে ইনফেকশন, যত ধরনের ইনফেকশন হতে পারে, ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল, প্যারাসাইটিক, তাদের যতগুলো নাম মনে থাকবে সেগুলো লিখবে। হ্যাঁ, প্রথমে ইনফেক্টিভ আছে, তারপর নন ইনফেক্টিভ আছে। এইবার হচ্ছে কি জেনিটাল, যে আমরা যে 4টে অঙ্গ পড়েছি জেনিটাল সিস্টেমের, ওভারি, ইউটেরাস, ভ্যাজাইনা, ফ্যালোপিয়ান টিউব, ঠিক আছে। এইখানে যদি কোনো গন্ডগোল হয় তখন সাদা সাপ হতে পারে। যেমন ইউটেরাসের মধ্যে যদি পলিপ হয়, ইউটেরাসের মধ্যে যদি কোনো টিউমার থাকে, সেক্ষেত্রে সাদা সাপ হতে পারে। সার্ভিসটার মধ্যে যদি কোনো ইরোশন থাকে, বা সার্ভিসের মধ্যে যদি ইনফ্লামেশন থাকে, সার্ভিসাইটিস যদি হয়, তবে সেক্ষেত্রে হতে পারে। তো এইরকম সিস্টেমিক কজ আছে। সিস্টেমিক কিছু কজ আছে, সিস্টেমিক রোগ, যেমন টিউবারকুলোসিস থেকে আরম্ভ করে অ্যানিমিয়া, ম্যালনিউট্রিশন আছে, ম্যালনিউট্রিশন। তারপর ফিজিওলজিক্যাল কজ আছে, ওটা তো অ্যানোরেক্সিয়া নার্ভোসা আর অ্যাংজাইটি নিউরোসিস। White discharge is a fruit. হ্যাঁ, মিউকাস সিক্রেশন, সার্ভাইকাল মিউকাস সিক্রেশন মানে যে আমাদের যে জেনিটাল সিস্টেমে যে মিউকাস মেমব্রেন আছে, ইউটেরাস এবং সার্ভিক্স এবং ভ্যাজাইনা, ওটা পিএইচ আর অ্যালকালাইন হারিয়ে পিএইচ জেনারেলি অ্যালকালাইন। ইনফেক্টিভ হলে পরে অনেক সময় অ্যাসিডিক হয়ে যায়। অ্যাসিডিক হয়ে গেলে কি হয়, সার্ভিক্সে ইরোশন এনে দিতে পারে, সেইখান থেকে আরো ডিসচার্জ হতে পারে, সার্ভিক্সে ঘা হয়ে যেতে পারে, তাই না। অর্থাৎ মিউকাস সিক্রেশন ফ্রম দ্য mucous membrane of the genital tract is স্যার, called ডিফারেন্স বিটুইন ভ্যাজাইনাল সোয়াব অ্যান্ড হোয়াইট ডিসচার্জ তো একটা আলাদা বলতে কি, ভ্যাজাইনাল সোয়াব আলাদা জিনিস। ভ্যাজাইনাল সোয়াব যে ভ্যাজাইনার মধ্যে যে ডিসচার্জটা জমছে, সেইটার যে আমি সোয়াব নিয়ে স্লাইডের মধ্যে টেনে আমি দেখছি, দ্যাট ইজ ভ্যাজাইনাল সোয়াব। ওর মধ্যে ডিসচার্জটা যে শুধু ভ্যাজাইনা দিয়ে হয়েছে তা তো নয়, সার্ভিক্স থেকেও এসেছে, ইউটাইন ক্যাভিটি থেকেও এসেছে। তো ওখানে আমি শুধু ওর সেলুলার প্যাটার্ন দেখি, চরিত্র দেখি, সেখানে কোনো জীবাণু সংক্রান্ত ব্যাপার স্যাপার আছে কিনা সেগুলো দেখি। মানে ওইটা সবেরই রিপ্রেজেন্ট করে। ওটা তো সবারই অল্প হলেও হয় তো নাকি? ওই তো বললাম ফিজিওলজিক্যাল আছে, প্যাথোলজিক্যাল আছে। ফিজিওলজিক্যাল মানে কি, কোনো রোগ নেই হচ্ছে, তার মানে সবার যেমন হচ্ছে সেক্সুয়াল এক্সাইটেশন, বিভিন্ন ধরনের ধরো বিভিন্ন মানসিক বিকৃতি বা মানসিক চিন্তা ভাবনা, এগুলো থেকে আসতে পারে। ওটা একটা প্যারামিটার আছে, এই প্যারামিটারে উঠতে হলে এইবার ওভুলিউশন একটা পদ্ধতি, তারপরে এগুলো বেড়ে যেতে পারে সিক্রেশন গুলো ওভুলিউশনের সময়। তো এইগুলো সব ফিজিওলজিক্যাল, কারণ এর সঙ্গে কোনো রোগ জানিয়ে নেই, বুঝতে পারবে। আবার প্যাথোলজিক্যাল আছে, যখন ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, প্যারাসাইটিক ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, যে কোনো ইনফেকশন হতে পারে বা কোনো সিস্টেমিক ডিজিজ হতে পারে, হ্যাঁ, তো সেইগুলো থেকে হতে পারে। তো এই নিয়ে যে কন্ডিশনটা প্র্যাকটিস লিউকোরিয়া, এটা নিয়ে একটা কোশ্চেন আছে, তোমাদের যে নোট দেওয়া আছে ওই নোটটাই মুখস্থ করবে, আর ওখানে অল্প অল্প করে লিখতে পেরেছি। হোয়াইট ডিসচার্জ ফ্রম দ্য ভ্যাজাইনা ইজ লিউকোরিয়া, এখানে ইনফেক্টিভ কারণ, ইনফেকশনে শুধু যে কটা মনে থাকবে, ইনফেকশনে হতে পারে, ম্যালনিউট্রিশনে হতে পারে, ডেফিসিয়েন্সি কারণে হতে পারে, হ্যাঁ, এইগুলো। তার আগে তুমি দুটো সেক্টরে ভাগ করলে, ফিজিওলজিক্যাল আর প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল মানে হচ্ছে যখন ফিজিওলজিক্যাল কিছু কন্ডিশন আছে যেখানে সার্ভাইভাল সিচুয়েশন বেড়ে যেতে পারে, তাকে হচ্ছে ফিজিওলজিক্যাল, এর সঙ্গে রোগ দেখা যায়। প্যাথোলজিক্যাল এগুলো ইনফেক্টিভ থেকে আমাদের সামনে।
এরপরে তোমাদের আরো অনেকগুলো আছে, যেমন ইনফার্টিলিটি আমি পড়িয়ে দিয়েছিলাম। ইনফার্টিলিটি মানে হচ্ছে বাচ্চা হচ্ছে না, সোজা হিসাব মানে এগ্রি হয়ে আছে 1 বছর ধরে, যদি চেষ্টা করার পরেও কোনো মানে তোমার কোনো কাপল যদি বাচ্চা উৎপাদন করতে অসমর্থ হয়, তখন সেই কন্ডিশনটাকে আমরা বলবো ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি 2 প্রকারের, প্রাইমারি ইনফার্টিলিটি, সেকেন্ডারি ইনফার্টিলিটি। প্রাইমারি ইনফার্টিলিটি বিগিনিং থেকেই ইনফার্টাইল, দ্যাট ইজ প্রাইমারি, মানে বিয়ে করেছে 1 বছর চেষ্টা করেছে তারপরে হয়নি, দ্যাট ইজ প্রাইমারি। প্রথমে বিয়ে করেছে তারপরে একটা বাচ্চা হয়ে গেছে, তারপরে আর নেয়নি, বিভিন্ন পদ্ধতি অবলম্বন 5-6 বছর বাদে ভাবছে আর একটা ইস্যু নেবো, তখন আর হচ্ছে না, দ্যাট ইজ সেকেন্ডারি ইনফার্টিলিটি। এই হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে। এবার ইনফার্টিলিটির যে কারণগুলো হয় সেই কারণগুলো দেখে লেখা আছে, সেগুলো একটু একটু করে পড়ে নেবে। আর মেন হচ্ছে মানে ইনভেস্টিগেটিং স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 3, মানে 6খানা স্টেপিং এ এর ইনভেস্টিগেশনটা আমরা করতে হয়। এবার সেখানে 2টো পার্টনার রিলেটেড, একটা হচ্ছে মেল পার্টনার ইনভেস্টিগেশন, ঠিক আছে। দেখবে যেটুকু লেখা আছে সেটুকু তোমরা লিখে দেবো, ইনভেস্টিগেশন কি লেখা নেই? না লেখা তাহলে খুবই ভালো। লিখতে হবে না। প্রথমে ইনভেস্টিগেশনে কি করা, প্রথমে একটা জেনারেল ক্লাস, মানে জাস্ট দুজনকে নিয়ে, স্বামী স্ত্রীকে নিয়ে ফার্স্ট হচ্ছে একটা জেনারেল ক্লাস নেওয়া, সেখানে আমরা বিভিন্ন ভাবে সব জিজ্ঞাসাবাদ করি, কাউন্সিলিংটা করা আছে এখানে, ঠিক আছে। মেইনলি কাউন্সিলিংটা থেকে করা আছে। কাউন্সেলিং, এবার কাউন্সেলিং এর পরে আমরা প্রথমে মেল পার্টনারকে করে নিলাম, মানে তার সিমেন্ট টেস্টটা করে নিলাম, তার সেই দিক থেকে মানে ঠিকঠাক কাউন্ট যতটা দরকার, নাহলে ফিমেলটা তো অনেক স্টেপ, ফিমেলটা ইনভেস্টিগেশন অনেক, কিন্তু মেল ইনভেস্টিগেশন স্পাম কাউন্ট, সেই না আগে কি করে নেওয়া, স্পাম কাউন্টটা করে নিয়ে মেল ফ্যাক্টরটাকে আগে আউট করে নিলাম। যদি দেখা যায় ওখানেই গন্ডগোল, তত হয়ে গেল, তাহলে ইজি হয়ে যাবে। 30টা ডায়াগনোসিস ইজি হয়ে গেল। আর যদি দেখা যায় না ওখানে ঠিক আছে, তার মানে মেয়েটার মধ্যে গন্ডগোল, ফিমেল পার্টনারে স্পাম কাউন্ট কম হলে তো স্যার অলিগোস্পার্মিয়া, কি মেল ইনফার্টিলিটি স্পাম কাউন্ট ওটা অলিগোস্পার্মিয়া, হ্যাঁ অলিগোস্পার্মিয়া হতে পারে, বা কোনো মানে মোবিলিটি কম থাকার জন্য হতে পারে। যত স্পাম বেরোচ্ছে, হ্যাঁ কয়েকশো কোটি, তার মধ্যে লাগে তো মাত্র 300 থেকে 350 স্পাম ফার্টিলাইজ করার জন্য, ঠিক আছে। ম্যাক্সিমাম তো নষ্ট হয় না। এর মধ্যে আমাদের পার্সেন্টেজ দেখা যায়, যদি 60% মোবাইল স্পাম আছে কিনা, হ্যাঁ যদি 20% মোবাইল স্পাম, 30% মোবাইল স্পাম, তারা কিন্তু করতে পারে না, বুঝতে পেরেছো। কাউন্ট তো আছে, কাউন্ট ঠিক আছে, অথচ মোবিলিটি নেই, সেটাও কিন্তু ওই পার্সেন্টেজের মধ্যে পড়ে যাবে। পুরো প্রাণ অ্যানালিসিসটা ওখানে ওদের গ্লাইকোজেন কতটা আছে, পিএইচ কতটা আছে, কাউন্ট কতটা আছে, মোবিলিটি কতটা আছে, সবটাই হচ্ছে স্পাম অ্যানালিসিস এর মধ্যে পড়ে গেল। ভলিউম কতটা, সিমেন্টের ভলিউম, ওটা অ্যাকচুয়ালি স্যার তো 3 টাইম 4 টাইম করা, এক টাইমের ওই রেজাল্টটা দেখা যায়। ল্যাব যেটা থাকে টাইমে সাধারণত আমরা কোনো ডিসিশন আসতে পারি না, কারণ বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন ধরনের স্পার্মের ইনজেকশন হতে পারে, সেই জন্য আমরা এটাকে 3 বা 4 বার করে দেখাবো, ঠিক আছে। এতে যদি দেখা যায় হ্যাঁ পাস করে গেল, তাহলে ছেলে পাস, মেয়েটা প্রথমে আগে সিস্টেমিক ইনভেস্টিগেশন করা হয়, তারপরে তার তোমার সার্ভাইকাল মানে ওই জেনিটাল ইনভেস্টিগেশন করা হয়, স্ট্রাকচারাল। এইবার সেখানে ইউএসজি এক্সরে করে দেওয়া, মানে স্ট্রাকচারাল কোনো অ্যাবনর্মালিটি ইন্টারনালি আছে কিনা, যেখানে বাচ্চা হওয়ার পক্ষে স্ট্যাচার, হ্যাঁ সাধারণত হয় না। তারপরে হচ্ছে এজটা ধরা হয়, মানে আর্লি এজ আর লেট এজ, দুটো এজেরই ঝামেলা, ঠিক আছে। যদি দেখা যায় যে ব্রিড খুবই কম বয়স, হ্যাঁ তো সেক্ষেত্রে হতে পারে। আবার তারা ব্রিড আফটার 35, 40 তাদের এজ নরমাল এজটা প্রেগন্যান্সি ক্ষেত্রে স্যার নরমাল এজটা মানে সবচেয়ে ভালো বাচ্চা হয় 25 থেকে 21 থেকে 29 এর মধ্যে, ওইটা হচ্ছে সবচেয়ে মানে সেই জন্য আমাদের মানে মা হওয়ার সব ঠিকঠাক 21 থেকে 28। তারপরে যেটা হয় আপনার মানে ম্যাক্সিমাম প্রবলেমটা হরমোনাল প্রবলেমটা ম্যাক্সিমাম হওয়ার সম্ভাবনা, এরকম কোনো হরমোনাল প্রবলেম তো হতেই পারে। ম্যাক্সিমাম যেটা হয় তোমার মেনলি ওল্ড এজে আর কি, এজে যেটা ঘটে
সেখানে তোমার জেনিটাল প্রবলেম বলতে ওই যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিগুলোর দিকে বেশি চলে যায়, টার্নিং গুলো, টার্নার সিনড্রোম থেকে আরম্ভ করে ডাউন সিনড্রোম, এরকম মানে বাচ্চা অ্যাবনর্মালিটি বেশি জন্মাতে পারে অ্যাডভান্স এজে যদি প্রেগনেন্সি, অর্থাৎ হেলদি অবস্থায় যদি বাচ্চা করতে হয় তবে আন্ডার 30 অ্যাবভ 20 থেকে 30 বছরের মধ্যে তোমার মেয়েদের মেনলি, ছেলেদের এজের কোনো লিমিটেশন নেই, তবু 40-45 অব্দি মানে ভালো সুস্থ বাচ্চা সে জন্ম দিতে পারে। তবে এই নয় যে 71-এও দেখা গেছে বাচ্চা Exceptional. এবং exceptional। ওই স্ট্রাকচারটা দিলেন, তারপর হ্যাঁ ফিমেল দেখে ইনভেস্টিগেশন করতে আপনি হ্যাঁ স্ট্রাকচার স্ট্রাকচার দেখলাম, এগুলো দেখলাম। এইবার ওখানে যখন পেল না তখন তোমাদের ইউএসসি করতে হবে, ইউএসসি করতে হবে। এবার ইউএসসির অনেকগুলো ভাগ আছে, ঠিক আছে? লোয়ার অ্যাবডোমেন থেকে হ্যাঁ। বেশি করা হয়। তোমার ইউএসসি তো এমনি একটা মানে আর কি সাউন্ডের এর উপরে হচ্ছে, কিন্তু আমাদের যে হিস্টিওসালফানজিওগ্রাফি বলে একটা ইনভেস্টিগেশন আছে, হিস্টিওসালফানজিওগ্রাফি, সেখানে একটা ড্রাই পুশ করা হয় এবং ড্রাই পুশ করে তার এক্সরে করা হয়, ফটো করা হয়। তাতে তো ওই ডাইটা যেখান দিয়ে জেনিটাল ভ্যাজাইনা দিয়ে প্রবেশ করানো হলো, ভ্যাজাইনা দিয়ে পুশ করেছে, ভ্যাজাইনা হয়ে তোমার সার্ভিক্স হয়ে ইউট্রাইন ক্যাভিটি হয়ে টিউবের মধ্যে দিয়ে গিয়ে পুরো একটা কোনো জায়গায় ব্লকেজ থাকলে ওটা ধরে যাবে। ওখানে দেখা যাচ্ছে যে কোনো ব্লকেজ আছে কিনা, জেনিটাল পাথটার মধ্যে কোনো মানে কোনো ধরনের সেপ্টা আছে কিনা, কোনো ধরনের টিউমার আছে কিনা, কোনো ধরনের টিউমারকে এসওএল বলে মানে স্পেস অকুপাই ইন্ডিশন কিছু আছে কিনা, এগুলো দেখে নেওয়া। দেখলে কি হবে, সেখানে তোমার জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে। যদি দেখা যায় যে কোনো সেপ্টাম আছে, তার মানে কি এখানে তো বাধা পেয়ে যাচ্ছে, তো ওখানে গিয়ে অ্যাম্বুলেন্সে গিয়ে পৌঁছাতেই পারছে না, তো কি করে হবে? তো সেই জায়গাগুলো এবার করতে হবে। টেস্টটা কি নাম বলেন স্যার? এই হ্যাঁ টেস্টটা কি নাম বলেন? টেস্টটা লেখা আছে তোমার লেখা নেই, হিস্টিওসালফানজিওগ্রাফি মানে সংক্ষেপে একটা নাম আছে না রে? হ্যাঁ 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 বেরিয়ে আসছে, ওটা ইনজেকশন করে ওই এক্সরেটা করে ছবিটা দেখে। একটা ইনজেকশন এবারে কন্ট্রাস্টটা কোন জায়গাতে যাচ্ছে ওইটা সেটা মাথা প্রাপ্ত হয় সেটা কি এক্সরেটা গিয়ে তাই না? সাদা একটা হয়ে যায়, সাদা টাইপের একটা হয়ে যায়। হ্যাঁ, খুব ভালো হয়ে যায় এক্সরেতে। এবার ওখানে পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এরপরে আর একটা এর থাকে জেনিটাল কোলাপস নিয়ে একটা কোশ্চেন থাকে তোমার, জেনিটাল কোলাপস। জেনিটাল কোলাপস কি জিনিস না, যে জায়গায় আছে সেই জায়গায় না থেকে সে তার অরিজিনাল পজিশন থেকে সরে আসে, জেনিটাল যে অর্গানগুলো আছে সেগুলো যদি সরে আসে তখন তাকে বলতে আমরা জেনিটাল কোলাপস। এবার অর্গান ওয়াইজ জেনিটাল কোলাপসগুলোর বিভিন্ন নাম আছে, ঠিক আছে? একটা হচ্ছে তোমার সিস্টোসিল, একটা হচ্ছে রেক্টোসিল, একটা হচ্ছে তোমার ইউরেথ্রোসিল, আর একটা হচ্ছে ইউটেরাইন কোলাপস। সিস্টোসিল মানে জেনিটাল কোলাপসটা জানতে গেলে পরে এইটা ধরো ইউটেরাস, আমাদের শরীরের মধ্যে ইউটেরাসটা কেমন থাকে, আর এটা হচ্ছে ভ্যাজাইনা, ঠিক আছে? এর যদি লং অ্যাক্সিস আর এর যদি লং অ্যাক্সিস টানি, এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাবো। এই যে এটাকে বলি অ্যান্টিভার্সন, এই যে অ্যাঙ্গেল থাকা এটাকে বলছে অ্যান্টিভার্সন। এর সামনে আছে ইউরিনারি ব্লাডার, তারপরে আছে ইউরেথ্রা, আর এর পেছনে আছে রেকটাম, অ্যানাল ক্যানাল। এর মাঝে অবস্থান করছে, সামনে ব্লাডার, ইউরেথ্রা, পেছনে রেকটাম, অ্যানাল ক্যানাল, ঠিক আছে? আর এইখানে যে ইউটেরাস আর এই ভ্যাজাইনা এইভাবে অবস্থান করছে, বুঝতে পেরেছো? তো এইখানে যখন এই যে ইউটেরাসটা যখন এই যে ভার্সনটা রয়েছে অ্যান্টিভার্সন, এইখান থেকে যখন কোনোভাবে চেঞ্জ হলে তখন একটা কন্ডিশন, তাকে বলি আমরা রেট্রোভার্সন। রেট্রোভার্সন অফ ইউটেরাস, রেট্রোভার্সনের ক্ষেত্রে যদি অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যায়, ইউটেরাসটা ধরো এই পজিশনে চলে আসতে পারে, বা এই পজিশনে চলে আসতে পারে, বা এই দিকে চলে আসতে পারে,
এই যে এটা হয় যে পরিবর্তন হয়ে যাচ্ছে অ্যাঙ্গেলের, দ্যাট ইজ ভার্সান চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ রেট্রোভার্সন অফ ইউট্রাস। তো এটা তোমাদের কোর্সে নেই রেট্রোভার্সনটা, ঠিক আছে। কিন্তু জেনিটাল পোলাস আছে, জেনিটাল পোলাস হচ্ছে ইউট্রাইন পোলাস হচ্ছে মেন জেনিটাল পোলাস, ইউট্রাইন পোলাসটা হচ্ছে মেন জেনিটাল পোলাস। এছাড়াও অন্যান্য অনেক পোলাস হতে পারে, অর্থাৎ যখন জেনিটাল যে কোনো অর্গানগুলো এই যে ভ্যাজাইনা আছে, ভ্যাজাইনা দিয়ে বাইরে বেরিয়ে আসছে, ভ্যাজাইনাকে নিয়ে বাইরে বেরিয়ে আসছে, ভ্যাজাইনার মধ্য দিয়ে বাইরে বেরিয়ে আসছে, তখন তাকে বলছি আমরা জেনিটাল পোলাস। আর যখন ইউট্রাসটা ভ্যাজাইনাকে নিয়ে বাইরে বেরিয়ে আসছে, দ্যাট ইজ কল্ড ইউট্রাইন পোলাস। আর ইউট্রাইন পোলাসটা কতটা নামছে তার উপরে ভিত্তি করে কতগুলো ডিগ্রিতে ভাগ করা, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি আর থার্ড ডিগ্রি, বুঝতে পেরেছো? ফার্স্ট ডিগ্রিটা কি দাঁড়াচ্ছে, যদি আমরা এমনি সোজাসুজি একটা ইউট্রাসকে আঁকি, এইভাবে ইউটেরাস আর এই ভ্যাজাইনা এ নেমে আসছে, ভ্যাজাইনা এখানে আটকে আছে, ভ্যাজাইনা এখানে আটকে আছে, তার মানে এই যত নামবে ভ্যাজাইনা ফোল্ড হয়ে এরকম ভাবে মুচড়ে নেমে যাবে, এরকম ভাবে নামছে, নেমে এইখানে চলে এসছে সার্ভিস, এইটা হচ্ছে অস। এই যে ভ্যাজাইনা ইউটেরাস তার পজিশন থেকে নেমে এসছে, কিন্তু যদি ভ্যাজাইনার মধ্যে অবস্থান করে তখন সেটাকে বলছি আমরা ফার্স্ট ডিগ্রি ইউট্রাইন পোলাস, বুঝতে পারছো? সেকেন্ড ডিগ্রি ভ্যাজাইনার মধ্যে বডি আছে কিন্তু সার্ভিক্সটা ভ্যাজাইনা থেকে বেরিয়ে এসছে, সার্ভিক্সটা ইউট্রাসের সার্ভিস পোর্শনটা ভ্যাজাইনা থেকে বাইরে বেরিয়ে এসছে, তখন তাকে বলতে হবে সেকেন্ড ডিগ্রি ইউট্রাইন পোলাস। আর যখন পুরোটা বেরিয়ে আসছে দ্যাট ইজ কমপ্লিট প্রেসিডেন্সিয়া বা থার্ড ডিগ্রি ইউট্রাইন পোলাস, বুঝতে পারছো? এই পোলাস নিয়ে দেখবে তোমাদের একটা কোশ্চেন আছে, আনসারও দেওয়া আছে, এই পোলাস নিয়ে এটা বলেছে, ঠিক আছে। টোটাল পরের দিন পরে আসবে, আমরা গাইনি আর অফ দুটোকে নিয়ে একসাথে আলোচনা করে নেবো এবং কোশ্চেন পেপারটা ধরবো, হ্যাঁ, তোমরাও আনসার করে তোমরাও করে তোমাদের তৈরি হয়ে যাবে, ঠিক আছে।